গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। তো এখন বাজে ঘড়িতে 4:30, সকাল 4:30। আজকে এতটা তাড়াতাড়ি ওঠার কথা ছিল না, কিন্তু উঠে যেতে হলো, কারণ আজকে আমাদের প্রিয় সিঙ্গার জুবিন ভাইয়ের শেষক্রিয়া সম্পন্ন হবে। তার জন্য সামনে গ্যাদারিং হবে, পুরো গুয়াহাটি জ্যাম থাকবে। তো জ্যাম হওয়ার আগে গুয়াহাটি ছেড়ে আমাকে বেরিয়ে যেতে হবে, এই হচ্ছে সিনারিও। তো আর কি, এখন লাগেজ প্যাক করবো, করে বেরিয়ে যাব। এখন বাজে ঘড়িতে 5:30, মানে 5:30 থেকে একটু বেরিয়ে গেছে। তো বেরিয়ে পড়লাম, একটুখানি প্ল্যান চেঞ্জ করেছি। আমি আর বাদিকে যাব না, আমি উল্টো দিকে গিয়ে মেঘালয় ঢুকবো, মানে এইদিকে যাবো। আমার যাওয়ার কথা ছিল বাদিকে গুয়াহাটি, উপর দিয়ে প্রথমে শিলং। আমি প্রথমে যাব মিনি সুইজারল্যান্ড মেঘালয়ে, ডান দিকে গিয়ে তারপরে বাদিকে রাস্তা কেটে গেছে সেই দিকে। গুয়াহাটি থেকে বেরিয়ে প্রথম পাহাড়ের ভিউ পেলাম সামনে। একটা পাহাড়ে এসে প্রথম পাহাড়ের ভিউ দেখার মজাই আলাদা। সকাল সকাল তাড়াতাড়ি বেরিয়ে গেলাম ফার্স্ট আওয়ারে। আমার ডান দিকে যে নদী বা বিল যেটাই হোক, এটা নদী না বিল বুঝতে পারছি না, এটার নাম হচ্ছে দীপর বিল। আমার তো নদীই মনে হচ্ছে। সুন্দর রাস্তা, সকালবেলা সুন্দর পরিবেশ, অসাধারণ লাগছে। রাস্তা বেরিয়ে এখন জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। জানি না এটা কি জঙ্গল, জায়গাগুলো নাম জানা নেই। না, যাব না, এখান দিয়ে যাওয়া যাবে না। भैया इधर कितना दूर जंगल है? क्या जाएगा? मैं तो मेघालय जाएगा। और मेप है ना? हाँ, लेकिन कोई डेंजर नहीं है ना? टेंशन नहीं है। आसम में टेंशन नहीं, आसम में बंद है ना आदि। हाँ, मेघालय कोई दिक्कत नहीं है। পুরো জঙ্গলের মধ্যে থেকে সামনে দুজনের ভরসায় যাচ্ছি। এই দিকটা আগে আসেনি তো, মানে ফেটে আলুর দম হয়ে যাচ্ছে ভয়ে। তো ফাইনালি আমি এখন মেঘালয় এন্টার করে গেছি, জীবনে প্রথমবারের জন্য। আমি মেঘালয়ে ঢোকার পর একটা জিনিস দেখছি যে এখানের রাস্তাগুলোর বাঁকগুলো যেন অতিরিক্ত বেশি। আমি দার্জিলিংয়ের চড়াই টড়াই হয়তো অনেক বেশি, কিন্তু মেঘালয়ের যে রাস্তার এইরকম এরকম 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 সাপের মতো বাঁক অনেক বেশি, যা দেখছি আমি। সেকেন্ডে সেকেন্ডে বাঁক, ছোট ছোট বাঁক সেকেন্ডে সেকেন্ডে। এইগুলো ওখানেও আছে। প্রচুর বাঁক। কি জায়গা, হ্যাঁ, খুব সুন্দর জায়গা, লাভলি। দেখতে দেখতে প্রায় অর্ধেকের বেশি রাস্তা পেরিয়ে এসেছি, প্রায় কি অর্ধেকের বেশি রাস্তাই পেরিয়ে এসেছি। আরও এখনও আমার প্রথম ডেস্টিনেশন, যেটাকে মিনি সুইজারল্যান্ড অফ মেঘালয়া বলে, এখনও 60 কিলোমিটার বাকি। ওয়াও, কি সুন্দর ভিউ রে ভাই। এবার একটু অন্যরকম লাগছে নর্থ বেঙ্গলের থেকে, নর্থ বেঙ্গল সিকিমের থেকে। সত্যি কথা বলবো, অনেকটা অযোধ্যা লাগছে, অযোধ্যা পাহাড়। হ্যাঁ, কিন্তু ভালো, সুন্দর। ল্যান্ডস্লাইড জোন, ভাগো এখান থেকে, তাতে খুব ভয় লাগে সারা সব জায়গা আমার। তো আমি এখন যেখানে আছি এখান থেকে আমার ডেস্টিনেশনের কিলোমিটার হচ্ছে
38 কিলোমিটার, মানে ডেস্টিনেশন বলতে ফার্স্ট ডেস্টিনেশন। আর এই জায়গাটা খুব সুন্দরভাবে তৈরি করছে ল্যান্ডস্লাইডের জায়গাটাকে, যাতে ক্ষতি না হয় কারোর। বেশ মেঘ করে এসছে, আর আমি এখন একটা গ্রাম ক্রস করছি, জানি না গ্রামটার নাম কি। বোর্ড দেখেছিলাম, বোর্ড ভুলে গেছি, না বাট ভুলে গেছি। বেশ ভালো মেঘ করে এসছে। ওরে কি জায়গা, দারুণ। আমি এখন মায়রাতে ঢুকে গেছি, মেঘালয়ের। আর এখানে একটু মোবিলের দোকান খুঁজবো, একটু দরকার আছে। বুঝতে পারছি না আমার বাইক অতিরিক্ত মোবিল খাচ্ছে কিনা। এখনও এখান থেকে আমার ডেস্টিনেশন 18 কিলোমিটার বাকি, অলমোস্ট 110-15 কিলোমিটার চলে এসেছি আমি। ওফ কি রাস্তা রে ভাই, দারুণ দারুণ। আমি এখন যাচ্ছি মিনি সুইজারল্যান্ড মেঘালয়ের দিকে। নেট সার্চ করতে করতে হট করে এই জায়গাটা পেয়েছি। জানি না কেমন জায়গাটা, নিশ্চয়ই ভালো হবে, নাহলে মিনি সুইজারল্যান্ড বলবে কেন। গিয়েই দেখতে হবে জায়গাটা ব্যাপারটা কি অ্যাকচুয়ালি। ও অসাধারণ সুন্দর জায়গা। এইবার পাহাড়গুলো একটু ডিফারেন্স সেটা বুঝতে পারছি হালকা হালকা। আর কাশফুল, দুর্গাপুজোর আভাস এখানেও আছে। মিনি সুইজারল্যান্ড যাওয়ার আগেই এত সুন্দর ভিউ পাচ্ছি, গিয়ে কতটা ভালো ভিউ পাবো মানে এখনো বুঝতে পারছি না। মানে আমার তো অসাধারণ লাগছে জায়গাটা রে ভাই। বস, মেঘালয়ের সৌন্দর্যে আমি মুগ্ধ, অসাধারণ জায়গা। আর সত্যি এটা সুইজারল্যান্ড তো যাইনি, বলতে পারবো না, যারা গেছে তারাই বলতে পারবে। তবে আমার জায়গাটা খুব সুন্দর লাগছে। সাবাস। অসাধারণ জায়গা, মানে প্রথমবার আমি আসলাম এখানে, মানে কি যে ভাবে বলবো, আমার এত সুন্দর লাগছে জায়গাটা। জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, সামনে থেকে এসে দেখতে হবে জায়গাটাকে যে সুইজারল্যান্ড বলে, সত্যি সুইজারল্যান্ড। যদিও আমি সুইজারল্যান্ডে যাইনি, যারা গেছে তারাই বলতে পারবে। ওয়াও, সাবাস। আমি এখন দাঁড়িয়ে আছি মেঘালয়ের কিনশিতে, যেটাকে মেঘালয়ের মিনি সুইজারল্যান্ড বলে। অসাধারণ সুন্দর জায়গা। ক্যামেরায় কতটা দেখাতে পারবো জানি না, তবে আমি খুব এনজয় করছি, খুব ভালো জায়গা। আর এখানে এসে চারিদিকটা ঘুরে দেখার আগে একটুখানি খাওয়া দাওয়া করে নেবো। আর এখানে একটা লোকাল ফুড খাবো, এর আগে কখনো খাইনি। এটা অনেকটা আমাদের সাজের পিঠার মতো। নাম কি है इसका? পিঠা। পিঠ खास का जिम्बम पिठा, इसमें এটাতে হয়। थोड़ा खोल के दिखाइए ना। এখানে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, আবার বেরিয়ে পড়ছি। এবার যাব লাইটলুমের দিকে, চেষ্টা করব, জানি না কি হবে, বাকি সবটাই ভগবান জানে। তো আবার বেরিয়ে পড়লাম, এবার যাচ্ছি, মানে চেষ্টায় আছি লাইটলুমে যাওয়ার। আশা করি চলে যাব। ওয়াও, দেখো জায়গাটা একবার দেখো, যেতে যেতে আবার দেখাচ্ছি।
সুন্দর জায়গা, সময় থাকলে এখানে একদিন স্টে করে যেতাম, কিন্তু হাতে সময় নেই। লাইট লুম আর ডাউকি ঘুরতে হবে যে। कंचीरे प्रीत मेरे साँचे रुक जाना चा दिल तोड़ के ए कंची रे गीत मेरे साँचे रुक जाना चा दिल तोड़ के हंसी वादिया ये खुला आसमां आ गए हम कहाँ मेरे सजना। ওই সাজনা সাজনি একই হলো, জায়গাটা সুন্দর, এটাই ব্যাপার। बहारों पे दिल की कली खिली तुम जो मुझको मिले हर खुशी मिल गई दो तुम आज कोई এখন যেখানে আছি সেখান থেকে শিলংয়ের ডিস্টেন্স ওই 25 কিলোমিটারের মতো, আর লাইট লুমের ডিস্টেন্স 40 অ্যাপ্রক্স। মেঘালয়ের পাহাড়গুলোর কাটিং বাটিং একটু অন্যরকম, মানে একটু অন্যরকম স্ট্রাকচার। মানে হিমাচল, লাদাখ, স্পিতির কথা ছেড়ে দিলাম, হিমাচল বলো, নর্থ বেঙ্গল, সিকিম, এর থেকে একটু অন্য ধরনের। আর নেপালের সাথে কিছুটা মিল পাচ্ছি, নেপালের মানাং যাওয়ার পথে কিছুটা জায়গার সাথে কিছুটা মিল আছে। লাভলি। ম্যাপে দেখাচ্ছে কিছুটা আগে গিয়ে ডান দিকে যেতে হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ডান দিকের তো রাস্তা নেই। সালা ম্যাপ উল্টো পাল্টা দিকে দিচ্ছে, ডান দিকে তো রাস্তাই নেই। ओ भैया, ओ भैया, लाइट लूम इधर इधर जाके। হ্যাঁ, অবস্থা বুঝো, ম্যাপ আমাকে আগের থেকে ডান দিকে দেখাচ্ছে, কিন্তু লাইট লুম আগের থেকে ডান দিকে যেতে হবে। শিলংয়ে ঢুকে গেছি, শিলংয়ে ঢুকে আপার শিলংয়ে উঠে যেতে হবে। ওর সাথে কথা বলতে গিয়ে লরিটাকে আমি ছেড়ে দিলাম। এবারে এত বড় লরি, পেয়ে গেছি জায়গা। শিলং থেকে বেরিয়ে আমি এখন লাইট লুমের পথে, আবার ফেরার সময় শিলংয়ে যেতেই হবে, কিছু কেনাকাটার আছে, তারপরে ডাউকি। মেঘালয়ের পাহাড়গুলো অনেকটা টেবিল টপের মতো। ও, লাইট লুমে চলে এসেছি পার্কিংয়ে, এখানে বাইক পার্ক করব। এখানে মেঘ আর মেঘ রে ভাই, কারে বাপরে বাপ, কি মেঘ রে। এখন বাজে দুপুর 1:10-15 হবে। যাই হোক, আমি এখন এসে পৌঁছেছি লাইট লুম ভিউ পয়েন্টে, কিন্তু এখানে প্রচুর মেঘ। এন্ট্রি আবার এন্ট্রি ফি আছে এখানে। কিতনা 1 পার্সন 20? আচ্ছা, এখানে আবার 20 টাকা চার্জ আছে। 1 মিনিট। 20 টাকা দিয়ে টিকিট কেটে ফাইনালি লাইট লুমে পৌঁছালাম, মানে ভিউ পয়েন্টে, কিন্তু এখানে মেঘ আর মেঘ। কি করব, যতটুকু পারি ততটুকু দেখি। মেঘ না কাটলে আর কি করা যাবে, প্রকৃতির সাথে কার চলে রে ভাই।
আমি এখন দাঁড়িয়ে আছি লাইট লুমে, একদম ক্যানিয়নের পাশে। পিছনে যে এখন পরিষ্কার পাহাড়গুলো দেখছেন, একটু আগে মেঘে ভরা ছিল, আবার এখনই ভরে যাবে দেখতে দেখতে। শিলং থেকে মাত্র 22 থেকে 25 কিলোমিটার দূরে এই লাইটলুম। অসাধারণ জায়গা, সুন্দর জায়গা। ক্যামেরায় অতটা ভালো করে ধরা যাবে না, আর ড্রোন এখানে ওড়ানো যাবে না, কারণ পাশেই এয়ারফোর্স স্টেশন রয়েছে। যারা ওড়ায় তারা তাদের রিক্সে ওড়ায়, আমি তো ওড়াবো না। লাইটলুম থেকে এবার ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি। কপাল খারাপ যে একদম ক্লিয়ার আকাশ পাইনি, এখানে পাওয়াটা সম্ভব না। খুব কপাল করে আসতে হবে, না তো এই নভেম্বর ডিসেম্বর, তাও তখনও পুরোপুরি ক্লিয়ার পাওয়াটাও চাপ। যাই হোক, এই লাইটলুম থেকে বেরিয়ে গেলাম। লাইটলুম থেকে বেরিয়ে এখন আমি শিলং সিটিতে এসে গেছি। এখানে এক আত্মীয়র বাড়িতে যাব। এই ভাই শিলংয়ে এসে ফাইনালি আমি মাসির বাড়িতে এসেছি, তেলি মাসির বাড়ি। অনেক দিন ধরেই শিলংয়ে আছে, অনেক দিন ধরে আসবো আসবো ভাবছিলাম, কিন্তু আসতে পারিনি। এবার চলেই আসলাম। এই যে মাসি, মাসির ঘরে। ওই যে ভাই, কে? না, এটা আমি হ্যাঁ। তো এখানে আর বেশিক্ষণ টাইম কাটাবো না, ভেবেছিলাম ডাউকিতে যাবো। এখান থেকে এখনও 3.5 ঘন্টার রাস্তা দেখাচ্ছে। 3.5 ঘন্টা না, অ্যাকচুয়ালি 2 ঘন্টা 50 মিনিটের। আর এই মাসির বাড়ির সামনে থেকে পাহাড়ের ভিউ। মাসির বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এখন শিলং সিটির মধ্যে দিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি বেরিয়ে ফটাফট ডাউকির যতটা কাছাকাছি সম্ভব বেরোতে হবে, মানে যেতে হবে। প্রায় অন্ধকার হয়ে গেছে, আর এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল বর্ষাকালে। বাপরে বাপ, তাড়াতাড়ি পালাও। এ কি অবস্থা! বিশাল ভয় লাগে রে ভাই, বিশাল ভয় লাগে। আর রাস্তাও বানাচ্ছে এখানে, অ্যাকচুয়ালি ওরকম ফাটায় ফুটায় না, উপর দিয়ে শুরু করে আস্তে আস্তে করে কেটে রাস্তা বানায়। শিলং থেকে ডাউকি যাওয়ার পথে রাস্তা কিন্তু বেশ খারাপ। ওই 27 কিলোমিটারের মতো রাস্তা ভালো, 27ও না 25 কিলোমিটারের মতো। তারপরে পুরোটাই এরকম, ম্যাক্সিমামটাই। আগে কি আছে জানি না। মাসির ঘর থেকে বেরোনোর পর ভাবছিলাম কি করব না করব, কিছু বুঝতে পারছিলাম না। 77 কিলোমিটার রাস্তা ছিল, ঘড়িতে দেখাচ্ছিল, মানে ম্যাপে দেখাচ্ছিল 3 ঘন্টা। তো রাতেরবেলা এমনিও আমি চালাতে পছন্দ করি না, একটু গা ছমছমও করে। তাও অলমোস্ট 48 কিলোমিটার রাস্তা চলে এসেছি, আর মাত্র সামান্য রাস্তা বাকি। এতটা রাস্তা আসতে পারতাম না যদি আমার সাথে অর্জুন ভাই না থাকতো। অর্জুন ভাইয়ের গাড়ি ওই সামনে, তার পাশে আমার গাড়ি, আর এই যে অর্জুন ভাই দাঁড়িয়ে, মানে বসে। আজকে এই অর্জুন ভাইয়ের জন্যই এতটা ডাউকি পর্যন্ত চলে যেতে পারবো, আর কালকে অনেক স্মুথ হয়ে যাবে জার্নিটা। ওই 5-7 মিনিটের ব্রেক হয়ে গেল, আবার দাদার সাথে সাথে চলে যাচ্ছি ডাউকির দিকে। তো ফাইনালি আমি ডাউকি রিভার ক্রস করছি, ডাউকি ব্রিজের উপর থেকে। মানে এটা ডাউকি ব্রিজ করা যায় না, ডাউকি রিভার তো অবশ্যই এটার নিচে, সকালে দেখাবো। ডাউকি রিভার পার করে ফাইনালি আমি এসে পৌঁছলাম ডাউকিতে। এবার হোটেল বা হোমস্টে যাই হোক নিয়ে নেবো, দেখি। জাস্ট হোটেলে ঢুকলাম, এবার খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কালকে সকালে আবার বেরোতে হবে। সকালে উঠে একটু নদীর দিকে যাবো, ডাউকি নদীর দিকে। তারপরে আবার এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে গিয়ে চলে যাবো ডিব্রুগড়ের উদ্দেশ্যে। এবার কতটা যাব সেটা জানি না, সেটা রাস্তায় ডিসাইড করবো, কতটা সম্ভব চলে যাবো। তো আজকে দিনটা এখানে শেষ। গুড নাইট, টেক কেয়ার, টাটা।